মত ভিন্নতা নিরসনে রাজনৈতিক দলের হাতে সিদ্ধান্তের ভার ছেড়ে দিল সরকার। প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি। খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি, বোমা হামলা, নিহত 1। ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে 15 জন আহত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের পানির ফিল্টার বিতরণ। কেশবপুরে স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে এসে প্রাণ গেল স্বামীর। আসছে একের পর এক শৈত্যপ্রবাহ, কাঁপবে দেশ। চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড প্রাইজ মানি জিতল ভারত, বাংলাদেশও পেল 7 কোটি। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা হওয়ার পর রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা নিরসনে অন্তর্বর্তী সরকার আর কোনো উদ্যোগ নেবে না। এখন রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে মতৈক্যে পৌঁছাতে বলা হয়েছে। সেজন্য সম্ভাব্য সময় দেওয়া হয়েছে 1 সপ্তাহ। আজ উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আসিফ নজরুল বলেছেন, সরকার আয়োজন করে বহু আলোচনা করেছে, সরকার আর কোনো আয়োজন করতে যাচ্ছে না। রাজনৈতিক দলগুলো নিজ উদ্যোগে আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দেবেন, এই প্রত্যাশা করছি। উপদেষ্টা পরিষদের সভায় 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকার সংকল্প পুনর্ব্যক্ত করা হয় বলেও উল্লেখ করেন আইন উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের সভায় 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয় বলেও উল্লেখ করেন আইন উপদেষ্টা। প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন, যেখানে সংসদ নির্বাচনে বড় অংশের প্রার্থী চূড়ান্ত হতে পারে। আজ বেলা 12:10 গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে জানিয়ে মিডিয়া সেল বলছে, বৈঠকের পর বিকাল 3টায় সংবাদ সম্মেলন করা হবে। দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, বৈঠকে দল ও জোটগতভাবে একক প্রার্থী চূড়ান্তকরণের বিষয়টি থাকবে। এই বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা সশরীরে উপস্থিত থাকবেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান। এদিকে বিভাগ ওয়ারি সাংগঠনিক সম্পাদকদের দুপুরেই গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। গত 2 সপ্তাহ ধরে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন বিভাগের প্রার্থীদের ডেকে কথা বলেছেন তারেক রহমান। তিনি প্রার্থীদের বলেছেন, দল সবকিছু বিবেচনা করে যাকেই মনোনীত করবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। প্রথম দফায় 200 আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে বলে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন। সম্প্রতি দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নভেম্বরের প্রথম দিকে প্রায় 200 আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে এমদাদুল হক নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় মামুন শেখ নামে অপর এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। রোববার রাত 9টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইটি গেট সংলগ্ন স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে বোমা হামলা ও গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মামুন শেখ স্থানীয় খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঝিনাইদহ সদরের কলমনখালী বাজারে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছে। প্রতিনিধি রাজীব হাসান জানিয়েছেন, আজ সকাল 8:30টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে আব্দুর রহিম মোল্লা, হাশেম আলী, গোলাম রসুল, সুরুজ ও ইয়ালিদ সহ 10 জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সদর উপজেলার কলমনখালী এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল স্থানীয় বিএনপি নেতা আসাদ চৌধুরী গ্রুপের সাথে মাসুদ জোয়ারদার ও নাইম গ্রুপের সমর্থকদের। এই নিয়ে কয়েকদিন আগে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। তা নিয়ে আজ সকালে কলমনখালী বাজারে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়। ঝিনাইদহ সদর থানার ওসি শামসুজ্জোহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এলাকায় এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে 40 শিক্ষা প্রতিষ্ঠানে পানির ফিল্টার বিতরণ করা হয়েছে। আজ সকালে আনুষ্ঠানিক আয়োজনে এই ফিল্টার বিতরণ করা হয়। জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং তরিকুল পত্নী অধ্যাপক নার্গিস বেগম। আরও বক্তৃতা করেন দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং তরিকুল ইসলামের পুত্র অনিন্দ ইসলাম অমিত। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সহ জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল এবং অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর। যশোরের নির্বাচিত 40টি কুরআন শিক্ষার প্রতিষ্ঠান, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের কাছে অতিথিবৃন্দ ফিল্টার হস্তান্তর করেন। যশোরের কেশবপুরে স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে এসে ট্রাকের চাপায় গাব্রিয়েল বিশ্বাস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সকালে যশোর সাতক্ষীরা সড়কের মধ্যকুল মাদারতলায় এই ঘটনাটি ঘটে। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া মিশন এলাকার কাশেম বিশ্বাসের ছেলে। প্রতিনিধি কামরুজ্জামান রাজু জানিয়েছেন, সোমবার সকালে উপজেলার মধ্যকুল মাদারতলা এলাকায় পল্লী চিকিৎসক ইয়াকুব আলীর কাছ থেকে চিকিৎসা নিতে এসেছিলেন গাব্রিয়েল বিশ্বাস ও তার স্ত্রী। চিকিৎসকের বাড়ি সংলগ্ন যশোর সাতক্ষীরা সড়ক দিয়ে যশোরের দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাব্রিয়েলকে পেছন থেকে ধাক্কা দেয় এবং পাশের মাছের ঘেরে উল্টে পড়ে। এ সময় গাব্রিয়েল ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আবহাওয়া অফিস জানিয়েছে, শীত আসতে আর বেশি দিন নয়। 10 নভেম্বর পর থেকেই শীতের আগমন ঘটতে পারে। এরপর ধীরে ধীরে মাসের শেষ নাগাদ সারা দেশেই জেঁকে বসবে শীত। এবারের মৌসুমে দেশ জুড়ে একের পর এক শৈত্যপ্রবাহ বয়ে গিয়ে কাঁপন ধরাতে পারে সর্বত্র। চলতি মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে মোট 10টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে 2 থেকে 3টি তীব্র শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। ফলে ডিসেম্বরে শীতের তীব্রতা চরমে উঠবে। এই সময়টিতেই সবচেয়ে বেশি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নারী ক্রিকেটে ইতিহাস গড়েছে ভারত। মুম্বাইয়ের স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিত ফাইনালে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। এই জয় কেবল ট্রফি নয়, অর্থের দিক থেকেও নজরকাড়া সাফল্য নিয়ে এসেছে ভারতের জন্য। আইসিসি এই বিশ্বকাপের আগে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিল। সদ্য সমাপ্ত টুর্নামেন্টে মোট প্রাইজ মানি বাংলাদেশি মুদ্রায় প্রায় 153 কোটি টাকা, যা 2022 সালের নারী বিশ্বকাপের তুলনায় প্রায় 4 গুণ বেশি। এবং এবারের নারী বিশ্বকাপের পুরস্কার অর্থ পুরুষদের 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত এবার পেয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় 55 কোটি টাকা। ফাইনালে হেরে রানার্স আপ হওয়া দক্ষিণ আফ্রিকার পুরস্কার চ্যাম্পিয়নের অর্ধেক 25 কোটি টাকার বেশি। বাংলাদেশ লিগ পর্বে খেলায় 3 পয়েন্ট নিয়ে সপ্তম হয়েছে। টুর্নামেন্টে অবস্থানের কারণে বাংলাদেশ পাচ্ছে 7 কোটি টাকা। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।